ওয়েলকাম ব্যাক বন্ধুরা। ভূত ভীষণ চ্যানেলে সকলকে স্বাগত। আজকের যে ঘটনাটি তোমরা শুনতে যাচ্ছ, ঘটনাটি পড়ার পর আমারই অবাক লাগছিল। ঘটনাটি যিনি পাঠিয়েছেন আমাদের ভূত ভীষণ টিমকে ওনাদের বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি, এবং যার সাথে ঘটেছিল ওনার সাথে সরাসরি কথা বলিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। আগামী সপ্তাহে আমরা ওনাদের বাড়ি অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার হাতিডুয়াতে যাব। সাথে সাথে সেই ঘটনাস্থলটিও ঘুরে আসবো যেখানে ঘটনাটি ঘটেছিল। তো আগামী সপ্তাহে থাকছে তোমাদের জন্য দুটি চমকপ্রদ ভিডিও, সাথে হাড়হিম করা ভৌতিক ও অলৌকিক ঘটনা, যেগুলি ওনারা বলবেন। অনেক শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে ঘটনা পাঠিয়েছ, সবার ঘটনা একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে তোমাদের ঘটনাগুলো অবশ্যই আমরা চ্যানেলে পড়ে শোনাবো। তোমাদের পাঠানো সব ঘটনাই খুব চমকপ্রদ। আমি প্রত্যেকটি ঘটনাই পড়েছি। আগামী ভিডিওতে সবার ঘটনাই আপলোড করা হবে। আজকের যে ঘটনাটি তোমাদের শোনাবো সেটি পাঠিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার হাতিডুবা থেকে সুকিতা সরকার। তিনি ওনার পাঠানো ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। ভূত ভীষণ চ্যানেলের প্রতিটি টিম মেম্বারকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। এর আগে আমার পাঠানো ঘটনাটি পড়ে শোনানোর জন্য ধন্যবাদ তোমাদেরকে। বিশেষ করে ভাই শুভ, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমার বলা ঘটনাটি পাঠ করে শোনানোর জন্য। আমি তো খুশি হয়েছি, আমার ছেলেও খুব খুশি হয়েছে। আজকে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা দিঘিতে অর্থাৎ মালিয়ান দিঘিতে ঘটা দুটো অলৌকিক ঘটনার কথা জানাতে লিখলাম। আমাদের বাড়িতে আসলে আরও কিছু ঘটনা জানাতে পারবো। আমার বাড়িরই একজনের থেকে ঘটনাগুলো তোমরা জানতে পারবে। আশা করব তোমরা এখানে সবাই আসবে। যে ঘটনা দুটি জানাতে আজ লিখছি সেটির দুটি ঘটনা দুজন মানুষের সাথে এই মালিয়ান দিঘিতে ঘটেছিল। প্রথমজন আমাদের গ্রাম অর্থাৎ হাতিরুয়ারই বাসিন্দা। ওনার নাম শীতল হালদার। বছর 8 পূর্বে মালিয়ান দিঘিতে ওনার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে, যে ঘটনা গ্রামের প্রতিটা মানুষেরই জানা। ওনার ছেলের মুখে এই ঘটনাটি আমি প্রথম শুনেছিলাম। তিনি জাতিতে হালদার, পেশা মাছ ধরা, তাই অনেক অনেক জায়গা থেকে মাছ ধরে হাটে বাজারে বিক্রি তার প্রধান কাজ ছিল। আরও কয়েকজন পরিচিত লোকের সাথে মালিয়ান দিঘিতে, আলতা দিঘিতে, বিভিন্ন রকম পুকুর, বিলে মাছ ধরতে যেত প্রতিদিনই সে। যেদিন ওনার সাথে ঘটনাটি ঘটে ওই দিনও আরও কিছু পরিচিতের সাথে মালিয়ান দিঘিতে মাছ ধরার জন্য গেছিলেন তিনি। অনেক বড় বড় মাছ পাওয়া যেত সেই দিঘিতে, যার জন্য মাঝে মাঝেই সেখানে মাছ ধরতে যেত তারা। দিঘিতে অন্যদের সাথে মাছ ধরতে নামলে সেদিন হঠাৎ করেই সেই দিঘির জলে ডুবে যায় সে। বাকিরা তখনই অনেক খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি সে সময়। যে সময় সে দিঘিতে ডুবে যায় সবাই কাছাকাছি ছিল, যার জন্য একটা বিষয় স্পষ্ট ছিল যে সে ওই দিঘি থেকে উঠে কোথাও চলে যায়নি। অনেক কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পরও যখন ওনাকে উদ্ধার করা সম্ভব হয়নি, ওনার বাড়িতে ওনার পরিবারের আরও যারা আছেন ওনাদেরকে খবর পাঠানো হয়। পরিবারের কিছু সদস্যও জলে নেমে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু কিছুই উদ্ধার করতে পারেনি তারাও। এরপরে ওনারা অর্থাৎ শীতল হালদারের বাড়ির লোকেরা একটা কালী মন্দিরে যায়।
সেখানে নাকি পাঠা মানত করে তারা, যাতে ওনাকে আবার সশরীরে সুস্থভাবে ফিরে পাওয়া যায়। এরপরে দীর্ঘ কয়েকদিন কেটে যায়, বাড়ির লোকেরা কি করা উচিত বুঝে উঠতে পারে না। তবে ঘটনার ৬-৭ দিনের মাথায় রাতের দিকে শীতল হালদার নিজের বাড়ি ফেরে। ওনাকে ওই রাতে ওইভাবে দেখে প্রথমে আঁতকে ওঠে বাড়ির লোকেরা, ভূত ভেবে চিৎকার শুরু করে। ভিজে জামা কাপড়ে ওইরকম কাদা মাখা শরীরে হাজির হয়েছিলেন শীতলবাবু। স্বাভাবিক ব্যাপার যে সবাই ভয় পাবে। যে লোকটা এতদিন ধরে নিখোঁজ হঠাৎ রাতের বেলা এরকমভাবে হাজির হয়েছে, ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক। তবে কিছুক্ষণ পর সবাই বুঝতে পারে যে শীতলবাবু বেঁচে আছেন আর নিজে সশরীরে বাড়িতে এসেছেন। এরপরে স্নান সেরে সেদিনের দিঘির জলে ডুবে যাওয়ার ঘটনাটা সবাইকে খুলে বলেন তিনি। তিনি বলেন, মাছ ধরতে ধরতে দিঘির এক জায়গায় হঠাৎ তার পায়ে কিছু একটা ঠেকে। তারপরেই ১ সেকেন্ডের মধ্যে জলের মধ্যে কিছু একটা তাকে টেনে ধরে ডুবিয়ে নেয়। ডোবানোর পর যেসব ঘটনা হয় সেটা শোনার পর নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না আমি। তবে ৬-৭ দিন তিনি যে ওই দিঘিতে ডুবেছিলেন সেটা কিন্তু আমারও জানা ছিল। একজন মানুষ কোনোদিনই জলের মধ্যে ডুবে থাকতে পারবে না কোনো বিশেষ প্রযুক্তি ছাড়া। ডুবে মারা গেলেও লাশ ভেসে ওঠে ২-৩ দিনের মধ্যে। সেখানে ৬-৭ দিন জলের মধ্যে ডুবে থাকার পর তার ফিরে আসার পর তার মুখ থেকে এসব ঘটনা শোনার পর অবিশ্বাস করারও জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ঘটনাটা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন স্বপ্নের মধ্যে আছি, কারণ বাস্তবে এরকম হওয়াটা খুবই অস্বাভাবিক। শীতলবাবু পরিবারের সবাইকে জানিয়েছিল ওই দিঘিতে অর্থাৎ মালিয়ান দিঘিতে ডুবে যাওয়ার পর জলের তলায় যেন এক রাজার বাড়ির মতো বাড়িতে প্রবেশ করেছিল। একদম এক অচেনা জায়গা, অচেনা পরিবেশ, চারিদিকে সোনা মাণিক্য যেন ঝলমল করছিল, আর সেখানে উপস্থিত সবাই অপরিচিত। তাকে সেখানে নতুন আগন্তুকের মতো সবাই তার দিকে তাকিয়ে দেখছিল। সময় কিভাবে পার হয়েছে বুঝতেই পারেনি সে। সবাই অচেনা হলেও তার আতিথেয়তায় বিন্দুমাত্র কমতি হয়নি সেখানে। সেখানে থাকা যে ওনার ৬ দিন পার হয়ে গেছে সেটা কিন্তু আন্দাজও করতে পারেনি শীতলবাবু। তবে শীতলবাবু বলেন, যখন তিনি ডুবে যাওয়ার পর সেই স্বর্ণপুরীতে প্রবেশ করে দিনের শুরু মনে হয়েছিল। সন্ধ্যার পর সেই রকম ভাব আসতেই শীতলবাবুর বাড়ির খেয়াল আসে। বাড়ি আসার জন্য সেখানে উপস্থিত সবাইকে বললে সেখানে উপস্থিত সবাই তাকে সেখানে থেকে যাওয়ার জন্য বলেছিল, যেমনটা ওনার ছেলের মুখে শুনেছি আমি। অনেকবার থাকার কথা বলার পরও রাজি না হয় শীতলবাবু ৭ দিনের মাথায় সেই দিঘি থেকে ভেসে ওঠে। তারপর পায়ে হেঁটে ওই রাতে নিজের বাড়ি ফেরে। বাড়ি এসে তিনি জানতে পারেন যে তার ডুবে যাওয়ার পর ৭ দিন চলে গেছে। শীতলবাবু একথা শোনার পর নিজেও আতঙ্কিত হন আর বলেন যে নিশ্চিত ভূতের রাজার বাড়ি থেকে উদ্ধার হয়ে ফিরেছেন তিনি, আর মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছেন। ঘটনাটা অনেকটা কাকতালীয় মনে হলেও বিশ্বাস না করার উপায় নেই ওনার কথা, কারণ জলে ডোবার পর কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করা হয়। সাধারণ একজন মানুষ কখনোই জলের মধ্যে ঘন্টার পর ঘন্টা ডুবে থাকতে পারবে না, এটা অসম্ভব। খোঁজাখুঁজির পরেও ৭ দিনের মাথায়
ভিজা শরীরে কাদা মাখা অবস্থায় ফিরেছিলেন তিনি। এরপরে মানত রক্ষার জন্য সেই কালী মন্দিরে পাঠা উৎসর্গ করে আসেন তাদের বাড়ির সবাই। এই ঘটনার 5 বছর পর, অর্থাৎ গত 3 বছর আগে করোনার সময়ে আরেকজন লোক সেই দিঘিতে একই রকমভাবে ডুবে যায়। লোকটা কিন্তু অনেক বড় বড় মাছ ধরতে পারত। রোজ দিনই বড় বড় মাছ বিক্রি করতে আমাদের এই গ্রামের সাইডে আসতো। সেই লোক পৌষ মাসের দিকে একটু রাত থাকতে থাকতে আর কয়েকজনের সাথে ওই মালিয়ান দিঘিতে মাছ ধরতে নেমেছিল। হঠাৎ সে জলে ডুবে যায়। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। তার পরিবারের লোককে খবর দেওয়া হলে তারা শুরুতে চিন্তা করলেও শীতল হালদারের কথা জানার জন্য তারা করতো কি, থালায় করে খাবার এনে ওই দিঘির পাশে রেখে যেত, এই বিশ্বাসে যে শীতল হালদারের মতো হয়তো উঠে আসবে সেও। তবে ওই লোকের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। 2 দিন যাবার পর লোকটার লাশ দিঘিতে ভেসে ওঠে। হাত পা একদম বরফে জমে যাওয়ার মতো হয়েছিল। আমার জানা আরও কিছু ঘটনা রয়েছে, যেগুলো তোমাদের পরে লিখে পাঠাবো, বা তোমরা এখানে আসলে সাক্ষাতে জানাবো। আজকের মতো এটুকুই। ঘটনাটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের চ্যানেলে পড়ে শুনিও। সুকিতা বৌদি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য। আমরা চাইবো আরও কিছু ঘটনা আমাদের লিখে পাঠাবে। তো আমরা তোমাদের জায়গায় যাব ঘটনা শোনার জন্য। আমরা চাই আরও কিছু রোমাঞ্চক ঘটনা আমাদের শ্রোতাদেরকে উপহার দিতে। তো আগামী সপ্তাহে আমরা অবশ্যই যাব। তো তোমরা যারা ঘটনাটি শুনলে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, যাতে ভবিষ্যতে আরও কিছু ঘটনা শোনানোর জন্য আমরা একটু উৎসাহিত হই। আর তোমরা যারা ঘটনাটি শুনলে তোমাদের পরিচিত সকলকে চ্যানেলের ঘটনার লিঙ্কগুলো একটু শেয়ার করে দিও, যাতে তারাও আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনতে পারে। আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে একটু টাচ করে দাও, যাতে আগামীতে আমাদের আপলোড করা কিছু ঘটনা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছায়। আর শ্রোতা বন্ধুরা, তোমরা যারা ঘটনাটি শুনছো বা শোনো, তোমাদের যদি কোনো ঘটনা এরকম জানা থাকে বা তোমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের চ্যানেলে সেগুলো ঘটনা তোমরা কিন্তু লিখে পাঠাতে পারো। তোমাদের সেই সব ঘটনাগুলো পাঠাতে আমাদের চ্যানেলের ইমেল আইডিতে লিখে পাঠাতে পারো। আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো bhutbhishonstory@gmail.com। এছাড়া যদি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে ডাইরেক্ট সেগুলো বলতে চাও, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের সোশ্যাল সাইটে। আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694, অথবা আরেকটি ইনস্টাগ্রাম আইডি অমৃতা4540। এই দুটির মধ্যে যে কোনো একটিতে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের সেই সব ঘটনাগুলো আমরা তোমাদের কাছ থেকে শুনে নেব, আর যত তাড়াতাড়ি সম্ভব সেই ঘটনাগুলো আপলোডের চেষ্টা করব। তো যারা ঘটনাগুলো পাঠাবে তোমাদের জন্য থাকবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটা স্পেশাল গিফট। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। ফিরে আসবো আগামী মঙ্গলবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে তোমাদের প্রিয় ভূতভীষণ চ্যানেলে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।
সবাই শুনতে থাকো ভূত ভীষণ।